নাওরা ফ্ল্যাট থেকে বের হয়ে বাসার নিচে নেমেই আশেপাশে একটু তাকায়, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তারপর চোখে মুখে হাত দিয়ে ঢেকে লজ্জা পাওয়ার মতো ভান ধরে একটু লাফালাফি করে। মনে মনে ভাবতে থাকে, ইস আমার জামাইটা এত সুন্দর কেন, আমি কি এখনও স্যার বলে ডাকবো নাকি জামাই বলে ডাকবো। শাওয়ারের পর এত কিউট লাগছিল, লজ্জায় একটুও ভালোভাবে দেখতে পারলাম না। আর ফর্মাল ড্রেসের কথা তো বাদই দিলাম, ওনাকে তো এভাবে বেশি সুন্দর লাগে। ইস লোকটা নাকি এখন আমার স্বামী ভেবেই লজ্জা পেতে থাকে। তখনই কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত স্বাভাবিক হয়ে দৌড়ে বেরিয়ে যায়। রাস্তায় গিয়ে ভাবতে থাকে, বাসে যাব কি না, না অসম্ভব, এই বাসটাই যত নষ্টের গোড়া, অন্য গাড়ি দিয়ে যাব, তাও বাসে আর যাতায়াত করব না ভেবেই নাওরা অন্য গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাস না নিলে কয়েকবার গাড়ি চেঞ্জ করে যাতায়াত করতে হয়, অনেক ঝামেলার কাজ। নাওরা আজ আর ভার্সিটিতে যাবে না, এমনিতেও গত রাতে বাসায় ফেরেনি, মামা মামিকেও জানানো হয়নি, না জানি কি ভাবছে। গাড়িতে বসেই নাওরা ভাবতে থাকে নাওফের ডিভোর্স দিবে বলা কথাটা ভাবতেই কেন যেন একটু খারাপ লাগা কাজ করে। কিন্তু নাওরা তো নাওফকে নিয়ে কখনো তেমন কোনো ভাবনা ভাবেনি, তবে কেন এখন এমন খারাপ লাগছে, তাদের বিয়ে হয়ে গেছে ভাবলেই শরীরে কেমন একটা শিহরণ ভরে যায়। সবাই যে ক্রাশের কথা বলে, নাওফও তার কাছে এক প্রকার ক্রাশের মতো ছিল, ভালো লাগা আর কি। তাদের ডিপার্টমেন্টে সবচেয়ে সুন্দর ছিল নাওফ, পড়াও খুব ভালো বোঝায়, যদিও পড়ানোর সময় একটু গম্ভীর থাকে, সেটা ব্যাপার না, কেউ কোনো টপিক না বুঝলে বললেই বুঝিয়ে দেয়। নাওফের সাবজেক্টেই নাওরা একটু কাঁচা, বেশ অনেকবার নাওরা এই পড়া বোঝা নিয়ে নাওফকে জ্বালিয়েছে। স্যারেরা যতই বলুক, তোমরা না বুঝলে আমাকে হাজারবার বললে আমি বুঝিয়ে দিব, আদতে তা না, বারবার বোঝানোর কথা বললে তারাও রাগ করে। নাওরা এই কাজটাই বেশি করে, তাছাড়া ক্লাসে কথা বলা, টুকটাক দুষ্টামি তো আছেই। মাঝে মাঝে নাওরার পড়া বোঝানোর কথা বললে নাওফ যে লুকটা দেয় তা ভাবলে নাওরার হাসি পায়। এখনও হেসে দিয়েছিল, আবার গাড়ির অন্যান্য যাত্রীদের চাহনি দেখে নিজেকে সামলে নিয়েছে। তারপরও যতবার নাওফের সেই লুকটা চোখের সামনে ভাসছে ততবারই মিটিমিটি হেসেছে। এসব কাহিনী করতে করতে নাওরা বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসার দিকে যায়। তাদের বাসাটা রাস্তার কাছেই, বাসে করে আসলে একটু হেঁটে আসতে হয়, তবে অটো করে সোজা বাসার সামনেই নামিয়ে দেয়। বাসার কলিং বেল দিতেই মামাতো বোন এসে দরজা খুলে দেয়। নাওরা আপু তুমি আসছো, গতকাল কোথায় ছিলে, একটা খবরও তো দাওনি, সবাই কত টেনশন করছিল, আম্মু তো রেগে বোম হয়ে আছে। আরে কথার মাঝে দম নেই, আসলে একটু ঝামেলা হয়ে গিয়েছিল তাই আর কি। কিসের ঝামেলা যে সারা রাত বাইরে কাটাতে হলো, একটা খবরও দেওয়া গেল না। মামির গম্ভীর রাগান্বিত কণ্ঠ শুনে নাওরা একটু ভয় পেয়ে যায়। এখন মামিকে ম্যানেজ করতে হবে। আসলে মামি, আমার একটা বান্ধবী না অসুস্থ হয়ে পড়েছিল, তো তাকে ডাক্তার দেখিয়ে বাসায় নিয়ে গিয়েছিলাম। রাত হয়ে যাওয়ায় তার বাবা মা আর আমাকে আসতে দেয়নি। তোর মামা কি তোকে ফোন কিনে দেয়নি? ভার্সিটি উঠেছিস বলে এইসব বড় ফোনও কিনে দিয়েছে, ওইটা কি খেয়ে বসে আছিস নাকি? না মামি, ফোন তো ব্যাগেই আছে। বলেই ব্যাগে হাত দিয়ে দেখে ফোনটা নেই। সাথে সাথে নাওরার সারা শরীরে ঘাম ঝরা শুরু হয়ে যায়। তারপরও মামিকে না বুঝতে দিয়ে ব্যাগের ভেতরে হাত রেখেই বলে, ব্যাগেই আছে মামি, আসলে চার্জ শেষ আর কি, চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। মামি একটু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নাওরার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে চলে যায়। যেতে যেতে নাওরাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে। মামি চলে যেতেই নাওরা একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। মামা বোধ হয় এতক্ষণে অফিসে চলে গিয়েছেন। নাওরার মামা সাইদ ইসলাম খুবই ভালো মনের একজন মানুষ, নাওরাকে নিজের আরেক মেয়ের মতো ভালোবাসে। নাওরার মা মারা যাবার পর সাইদ ইসলাম নিজে থেকে চেয়ে নাওরাকে নিজের কাছে নিয়ে আসেন। তখন নাওরার বোধ হয় 10 বছর বয়স। নাওরাকে বাসায় আনায় মামির কোনো সমস্যা ছিল না। মামি রুবিনা বেগম নিজেও নাওরাকে ভালোবাসে, তবে যথাযথ শাসনও করে, মাঝে মাঝে একটু বকাঝকাও করে। নাওরা এসবে কিছুই মনে করে না, যতই হোক এরাই তো তার গার্ডিয়ান। আপু তোমার ফোনটা দিবা, গেম খেলবো। নাওরার মাথায় যেন বাস পড়ে, এ হচ্ছে এ বাড়ির সবচেয়ে ফাজিল সদস্য। নাওরার মামাতো বোন, বয়স 8 হলেও অনেক পাকনা মেয়ে, নাম মাহরু ইসলাম। বড় বোন সাফিয়া ইসলাম এইবার ইন্টারে পড়ে, অনেক শান্তশিষ্ট মেয়ে, তবে মাহরু তার পুরাই উল্টা। আপু দেও না, একটু গেম খেলবো। নাওরা চিন্তায় পড়ে যায়, এখন ফোন না দিলে কান্না শুরু করবে, পরে মামি যদি জানে ফোনটা হারিয়ে ফেলেছি তাহলে তো বকা দিবেই। হঠাৎই মনে পড়ে তার ব্যাগে তো একটা চকলেট আছে, এটা তো সে খাবে বলে কিনেছিল, তবে আর খাওয়া হয়নি। তাই সে মাহরুকে মানানোর চেষ্টা করে, আপু এদিকে আসো তো, তোমাকে কোলে নেই, আগে ফোন দাও পরে কোলে। নাওরা মনে মনে বলে, ফোনটা হাতের কাছে থাকলে আগে তোকে 2টা লাগিয়ে তারপর ফোনটা দিতাম, বজ্জাত মেয়ে। তারপর আবারও মিষ্টি হেসে মাহরুকে বলে, আপু ফোনটার যে চার্জ নেই, আগে চার্জ করি তারপর দিব। হ্যাঁ আমি চার্জে দিতে পারি, আমাকে দাও আমি দিয়ে দেই। তুমি পারবে না আপু, ওইখানে কারেন্ট আছে তো, ওদিকে আসো, তোমাকে একটা মজা দেই। কি মজা? চকলেট আনছো তুমি? হ্যাঁ তো, শুধু তোমার জন্যই আনছি, বড় আপুকে বলবা না, তুমি একলাই খাবা। বলেই ব্যাগ থেকে চকলেট বের করে দিতেই মাহরু খুশি হয়ে যায়। বড় আপু কলেজে যাবে, এর মধ্যেই আমি খেয়ে শেষ করে ফেলবো, আপু তো জানতেই পারবে না বলে খুশিতে নাচতে নাচতে চলে যায়।
এখনের মতো তো মারুকে শান্ত করা গেছে, আবার ফোনের কথা তোলার আগেই ফোনটা উদ্ধার করতে হবে। মামির ডাক শুনে নাওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মামির কাছে চলে যায়। নাওরাকে দেখে মামি বলে, বান্ধবীর বাসা থেকে কি খেয়ে এসেছিস? পেট ভরেছে কি? সাথে সাথে নাওরার মনে পড়ে নাওফের বানানো ওই স্যান্ডউইচ, সালাদ আর জুসের কথা। ভাবতে ভাবতেই পেটে ডাক দিয়ে ওঠে। নাওরা মামির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, মামি গো, যা খেয়েছি তাতে আমার পেটের এক কোণও ভরেনি। তোমার হাতের খাবার না খেলে পেট তো দূর, মনও ভরে না। কেন রে, কি খাইয়েছে তোকে? আর জিজ্ঞাস করো না গো, ভাবলেই পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি আমাকে খাবার দাও তো মামি। ততক্ষণে সোফিয়াও কলেজ ড্রেস পরে তৈরি হয়ে চলে এসছে। আম্মু, আমাকেও খাবার দাও তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। হ্যাঁ, আরও দেরিতে।